ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসায় সরকারিভাবে আজ নেওয়া হবে সিঙ্গাপুর। সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক, বাইক মালিকসহ জড়িত অভিযোগে আটক ৩। নতুন করে হত্যাযজ্ঞে মেতেছে শত্রুরা, মন্তব্য বিএনপির। সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা। ভোট বানচালে টার্গেট করা হচ্ছে অভ্যুত্থানের নায়কদের, বলছে এনসিপি। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রে। নির্বাচনের আগে তার নেতৃত্ব বিএনপিকে আরও শক্তিশালী করবে মত নেতাদের। চারটা বেরিয়াল ফালাইলো, গাড়ি ঢুকে রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। রাজধানীতে সড়কের ওপর অরক্ষিত লেভেল ক্রসিং, সময় বাঁচাতে ব্যারিয়ার অমান্য করে ঝুঁকি নিয়ে পারাপারে বাড়ছে দুর্ঘটনা। অসচেতনতাকে দুষছে পুলিশ, সিস্টেম আধুনিকায়নে জোর। এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। উন্নত চিকিৎসার জন্য আজ সরকারি উদ্যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। এদিকে পুলিশ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। সীমান্তে পারাপারে জড়িত দুজনকে আটক করার পাশাপাশি ধরা পড়েছে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকও। দিন দুপুরে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা আলোচনার ঝড় তোলে দেশের রাজনীতিতে। এভার কেয়ারের সিসিইউতে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। রোববার বিকেলে চিকিৎসক জানান, নতুন সিটি স্ক্যানে মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে। রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চ জানায়, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার সরকারি উদ্যোগে সিঙ্গাপুরে নেওয়া হবে হাদিকে। ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা সব সরবরাহ করেছি। এদিকে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করেছে র্যাব। বাইকের নম্বর প্লেটের সূত্র ধরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে আটক করা হয়। তবে হান্নান হামলায় জড়িত কিনা সেটি এখনো নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর আসে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন, তবে এ সংক্রান্ত কোনো তথ্য নেই পুলিশের কাছে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্দেহভাজনদের পাসপোর্টও ব্লক করা হয়েছে। সীমান্ত পার না হতে পারে সেই জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে প্রার্থীদের নিরাপত্তায় পুলিশ কাজ করবে বলেও জানানো হয়। তারা দেশে চলে আসছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শত্রুরা নতুন করে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আশঙ্কা করেন সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বানচালের জন্য গণ অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করতে কিলিং মিশনে নেমেছে একটি গোষ্ঠী। সামনে আরো খারাপ সময় আসছে বলেও শঙ্কা জানান তিনি। নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি
যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানান এনসিপি প্রধান নাহিদ ইসলাম ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা বলেন, দেশকে মেধাহীন করতে চেষ্টা করছে জুলাইয়ের পরাজিত শক্তি। নির্বাচন বানচালের জন্য টার্গেট করা হচ্ছে অভ্যুত্থানের নায়কদের। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। অন্যান্য দলের নেতারা বলেন, ফ্যাসিবাদের পক্ষে কাজ করছেন অনেক বুদ্ধিজীবী, যারা এখনো ইতিহাস বিকৃতির চেষ্টা করে যাচ্ছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। আগামী রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিয়ে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। রোববার রাতে গুলশানে পেশাজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে জাতীয় নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনায় কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে দলের নেতারা বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আলোচনা সভার সম্মানিত সভাপতি, নতুন বাংলাদেশ বিনির্মাণে নানামুখী পরিকল্পনা নিয়ে জনগণের দ্বারে বিএনপি, তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে হয়েছে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনায় পেশাজীবী ও বিশিষ্টজনদের কাছে তুলে ধরা হলো আগামীতে বিএনপির ভাবনা। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলার উপর জোর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। আমরা দেখেছি বিগত যে লম্বা টাইম যে স্বৈরাচার ছিল, বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অন্যায্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এটা একটা হ্যাবিটের মতন হয়ে গিয়েছে। কাজে এই পরিস্থিতির বা এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুর্নীতির এক কথায় যদি বলি আমরা, সাধারণ স্বাভাবিক কথায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ৭১-এর ১৪ ডিসেম্বর যে ষড়যন্ত্র করা হয়েছিল তার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যায়নি। নতুন প্রজন্ম তারা কিছুটা ভিন্নভাবে চিন্তা করে, সমগ্র রাষ্ট্র এবং সমাজ নিয়ে যেন তারা চিন্তা করে, যাতে আগামীতে এই রাষ্ট্র বিনির্মাণে তারা সঠিক পথে এগোতে পারে। 14ই ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র বাংলাদেশের দখলদার বাহিনী করেছিল, পাকিস্তানিরা করেছিল, এদেশের রাজাকার আলবদররা যেটা পরিচালিত করেছিল। নির্বাচন ইস্যুতে নানা ষড়যন্ত্রে উদ্বেগ জানান বিএনপি নেতারা। বলেন, সাম্প্রতিক গুলির ঘটনার পেছনে আছে একটি চিহ্নিত দল। শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। এই ধরনের অপকর্মগুলি যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। যে দেশে মাত্র কিছুদিন আগে অসংখ্য নারী, শিশু, শ্রমিক, ছাত্র জনতা জীবন দিল, সেই দেশে ষড়যন্ত্রকারীরা আমাদের দেশে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে হত্যার চেষ্টা করছে। আলোচনায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, চেনা দুটি প্রতিপক্ষ নির্বাচন বানচাল এবং ধর্মের নামে বিভাজন তৈরির চেষ্টা করছে। হত্যা চেষ্টার মাধ্যমে ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের চুপ করিয়ে দিতে চায় তারা। নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। আমরা তাদেরকে চিনি। বন্ধুগণ, আজকে সবসময় মনে রাখতে হবে, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আজকে চেষ্টা করছে এই দেশে নির্বাচনকে বানচাল করবার। নির্বাচনের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের পরাজিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। কখনো ডুবে যায় না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ সময়ের প্রবাস জীবন শেষে তার এই প্রত্যাবর্তনকে অনেকে দেখছেন গণতন্ত্রের সুবাতাস হিসেবে। রাজনৈতিক দীর্ঘ অপেক্ষার অবসানও মনে করছেন কেউ কেউ। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন।
নানা প্রশ্ন আর রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগের দীর্ঘ প্রবাস জীবন শেষে তার প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের সংকট হয়েছিল, বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ব্যবস্থা হবে, সব সমস্যার সমাধান হবে, একটু উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। এই যে একটা প্রত্যাবর্তন হবে তার কোনো যাওয়ার ক্ষেত্রে, এই যে একটা ট্রানজিশন হবে, এটা আমাদের দেশের নিঃসন্দেহে একটা বিরাট অগ্রগতি। ওনার যে প্রত্যাবর্তন হবে দেশের মানুষের, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিকাশ এবং একটা আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে উঠে দাঁড়াবে। যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে তারেক রহমানের দীর্ঘদিনের সম্পর্ক, রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ, সব মিলিয়ে এই বিদায় প্রবাসীদের জন্য আবেগঘন বলেও মনে করছেন অনেকে। ওনার সাথে একটা আমাদের মিল মহব্বত হয়ে গিয়েছিল প্রবাসীদের, তো অবশ্যই আমরা প্রবাসীরা ওনাকে মিস করব। উনি দেশে যাবেন, দেশের এই দুর্দিনে উনি দেশের হাল ধরবেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য উনি যা করণীয় তিনি তাই করবেন। স্থানীয় বিএনপির দাবি, জাতীয় নির্বাচনে মাঠে থেকেই দলকে নেতৃত্ব দেওয়ার সংকল্প নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। 1-2 বছর নয়, টানা 1.5 যুগের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিকে যুক্তরাজ্য প্রবাসীদের সাথে বিচ্ছেদের আবেগ, অন্যদিকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় তার এই প্রত্যাবর্তন নতুন এক ইতিহাসের সূচনা করতে যাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঢাকা 4 সংসদীয় আসন, জলাবদ্ধতা, সংকীর্ণ রাস্তা, মাদক, চাঁদাবাজি আর কিশোর গ্যাংয়ের উৎপাত এই জনপদের নিত্যসঙ্গী। এত সব বাধার পরও এই এলাকার বাসিন্দারা বলছেন সব ক্ষেত্রেই বিপুল সম্ভাবনা আছে এই অঞ্চলটিতে। তাই আসন্ন নির্বাচনে জনপ্রতিনিধিদের কাছে আশ্বাসের বাস্তবায়ন চান তারা। অন্যদিকে প্রার্থীরাও দিচ্ছেন সমাধানের নানামুখী প্রতিশ্রুতি। ঢাকা 4-এর সমস্যা ও প্রতিশ্রুতির গল্প তুলে এনেছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরিফিন এবং নিজামুদ্দিন। শ্যামপুর, কদমতলী ও ঢাকা দক্ষিণের 9টি ওয়ার্ড নিয়ে ঢাকা 4 সংসদীয় আসন। ভোটার তালিকার হিসেব বলছে আসনটির ভোটার সংখ্যা প্রায় 3 লাখেরও বেশি। পুরান ঢাকা ও শিল্পাঞ্চলের ব্যস্ততায় মোড়া এই জনপদ। সমস্যার ভার যেমন পুরনো, তেমনি বদলে যাওয়ার সম্ভাবনাও নতুন করে উকি দিচ্ছে। সামান্য বৃষ্টিতে সড়কে পানি, সংকীর্ণ রাস্তা, এসবই এই জনপদের চিরাচরিত দৃশ্য। মাদকের কালো থাবা, কিশোর গ্যাংয়ের আধিপত্য আর চাঁদাবাজির ভয়, সব মিলেই প্রতিদিনই যুদ্ধ করে বাঁচে এই জনপদের বহু মানুষ। স্কুল কলেজের ছেলেমেয়েরা যে যাবে মাদ্রাসায় পড়ে যারা যায়, এরা পানি ভাড়া দিতে হয়, বৃষ্টি হলেও দিন স্কুল যেতে পারে না। মূল সমস্যা, একটা রুগী অসুস্থ হয়ে গেলে তাদেরকে আমরা নিতে পারি না, এখান থেকে কুলে করে নিয়ে আমাদেরকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হয়। যেরকম অবস্থা চিকিৎসার, সেরকম অবস্থা রাস্তার, একেবারে চারদিকে খুবই খারাপ অবস্থা। এখানে মানুষ চিকিৎসা সেবা বলতে কিছুই নাই। মাদকের সাথে যারা ব্যবসা করতে, মাদক, চাঁদাবাজি, আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে, একটা সুন্দর ঢাকা 4 হোক। এখানে শেষ নয়, শিক্ষা, চিকিৎসা খাতেও পিছিয়ে এই আসন। সম্ভাবনাময় অঞ্চলটি নিয়ে নির্বাচন ঘিরে স্থানীয়দের তাই প্রত্যাশাও ব্যাপক। 24 ঘন্টা এই জাম থাকে এই জায়গায়। আপনার মনে করেন রাজনীতি সরকার আইলে এরা পরিবর্তন হবে। আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা, যাতে তারা আমাদের এই নাগরিক সুবিধা থেকে আমাদের বঞ্চিত যাতে আমরা না হই। বর্ষা নয়, তবুও সড়কে পানি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তবুও মাদকের হাতছানি। চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ে যেন সমস্যার পাহাড় ঢাকা 4 আসনে। এই সমস্যার সমাধানে কতটুকু প্রস্তুত এই আসনের প্রার্থীরা? এই নির্বাচন ঘিরে কি তাদের অঙ্গীকার? নির্বাচন ঘিরে ইসলামিক দলগুলোর 2 প্রার্থী পুরো আসন পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। কোনো দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, আপনার ধর্ষণ, আপনার ইফটিজিং, যত অন্যায়গুলো আছে এখানে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে সংসদে যাইতে পারে, এ ব্যাপারে আমি কঠিন বলন্দ আওয়াজ তুলব। বাংলাদেশের এমন কোনো সমস্যা নেই যেই সমস্যাগুলো ঢাকা 4-এর ভিতরে নেই। 4 যে অবহেলিত একটা এলাকা, এটা অল্প দিনের ব্যবধানে আমরা পরিবর্তন করতে চাই এবং সেটা সকলকে লাগবে। গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ জামাত ইসলামীর দাঁড়িপাল্লার প্রত্যেকে ভোট দেওয়ার জন্য। অন্যদিকে বিএনপির তরুণ এই প্রার্থী বলছেন দল মত নির্বিশেষে সবার সহযোগিতায় বাস্তব পরিবর্তন ঘটাবেন তিনি। আমি যদি মানুষের ভোটে, মানুষের আস্থা এখানে নির্বাচিত হওয়ার সুযোগ পাই,
আমি চেষ্টা করব যে এই কয়টি সংসদীয় আসন এবং 2 সিটি কর্পোরেশন, ওয়াসা, পিডব্লিউডি এবং রোডস অ্যান্ড হাইওয়ে আছে এখানে, তো এদের সকলকে মিলে একটি উদ্যোগ গ্রহণ করা হবে যাতে সবাই সময় মতো খালগুলি পরিষ্কার হয়, ড্রেনগুলি পরিষ্কার হয়। আমি তৃণমূলের কাছে এলাকার শাসন ব্যবস্থার ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে আমি থাকতে দেব না। প্রার্থীদের প্রতিশ্রুতি জোরালো, কিন্তু ভোটারদের প্রশ্ন এবার সত্যি কথা রাখবে কে? সত্যি কে বদলে দেবে ঢাকা 4 আসনকে? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে 3টি আসনে নির্বাচনে আমেজ। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গ্রাম থেকে শহর। ভোটারদের কাছে গিয়ে চাইছেন ভোট, তবে প্রতিশ্রুতি দিলেও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। HM মানিকের ক্যামেরায় জয়ন্ত শিরালের রিপোর্ট। দীর্ঘ 1.5 যুগের আন্দোলন সংগ্রামের পর এবার সরগরম গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গন। সব দলের মনোনীত এবং সম্ভাব্য প্রার্থীরাই নেমেছে ভোটের মাঠে। প্রতিদিন করছেন লিফলেট বিতরণ, ছোট বড় উঠান বৈঠক আর জনসভা। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে চলছে প্রচারণা। সড়ক ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। গোপালগঞ্জের 3টি আসন কেবল সংখ্যায় 3টি নয়, রাজনৈতিক গুরুত্বের দিক থেকেও এটি দেশের মানচিত্রে এক বিশেষ স্থান অধিকার করে আছে। তাই নির্বাচনী মাঠ সরগরম হলেও ভোটারেরা এবার অনেক বেশি সতর্ক, অনেক বেশি চিন্তাশীল। তাদের চাওয়া এবার কোনো লোক দেখানো প্রতিশ্রুতি নয়, বরং একজন দেশপ্রেমিক, নির্লোভ ও মানবদরদী নেতা। আমরা এমন একজন প্রার্থী চাই যার ঠিকানা হবে গোপালগঞ্জ, যাকে পাইতে হলে যাতে আমাদের কোথাও কষ্ট করে যাওয়া না লাগে। এমন একটা এমপি আসুক যে আমাকে সুস্থ শরীরে আমরা চলতে পারি, ইনকাম খরচ করে ছেলে মেয়েরা খাওয়াতে পারি। যাকে আমি দেশপ্রেমিক এবং শিক্ষিতর একটা দুইটার সমন্বয়ে আমি যাকে মনে করব আমি তাকেই ভোট দেব। এমন একজনকে ভোট দেব যে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াবে, এরকম একজনকে আসলে আমি নির্বাচন করতে চাই। ইতিমধ্যে জামায়াতে ইসলামের পাশাপাশি বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণফোরাম সহ বেশ কয়েকটি দল প্রার্থী ঘোষণা করে মাঠ চষে বেড়াচ্ছেন। মাঠে রয়েছেন মনোনয়ন বঞ্চিত অনেকে। প্রার্থীরা নিজ নিজ দলের ইস্তেহার জনগণের সামনে তুলে ধরছেন। কোথাও চলছে নানা উন্নয়নের অঙ্গীকার, কোথাও মিলছে বেকার যুবকদের জন্য প্রশিক্ষণের প্রতিশ্রুতি। আমরা যদি সংসদে যেতে পারি, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা যা করা প্রয়োজন আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা সেই কাজটা করব। আমরা যদি নির্বাচিত হইতে পারি, হিন্দু মুসলিম একটি জনগোষ্ঠী আমরা একসাথে বাংলাদেশ গড়ে তুলব। চিকিৎসা সেক্টরে একটা বিপ্লব ঘটাতে চাই, কারণ আমি একজন পেশায় চিকিৎসক। প্রতিটা মানুষের দ্বার করে আমি এই চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। দেশের সম্পদ নিরাপদে থাকবে, অর্থাৎ গচ্ছিত থাকবে, কোনো দুর্নীতি হবে না, সে কারণেই মানুষ আমাকে ভোট দেবে। জেলার 3টি আসনে মোট ভোটার রয়েছে 10,92,618 জন, আর যার মধ্যে 5,55,228 জন পুরুষ, 5,37,325 জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। জাতীয় নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন দলের প্রার্থী, কর্মী ও সমর্থকদের বিরামহীন প্রচারণায় মুখর জেলার 4টি সংসদীয় আসন। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মাঝারুল আনোয়ার টিপুর রিপোর্ট। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই লক্ষ্মীপুরে ছড়াচ্ছে ভোটের উত্তাপ। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এখন বিরাজ করছে ভোটের হাওয়া। এরই মধ্যে নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরের 4টি নির্বাচনী এলাকায় প্রার্থীদের পক্ষে চলছে ব্যাপক প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় উঠান বৈঠক সহ গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দেশের অর্থনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার যেন কোনোভাবে অবনতি না হয়, মাদকমুক্ত একটা সমাজ গঠন করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভূমিকা রাখব। রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে তাহলে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়াকে অতিক্রম করতে সক্ষম। আমরা সেই জায়গাটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। অবশ্য ভোটাররা বলছেন যারা সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সহ এলাকার উন্নয়নে কাজ করবেন এবং যাকে তারা সুখে দুঃখে কাছে পাবেন এমন সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকেই এবার বেছে নিতে চান তারা। দেশের জন্য ভালো কাজ করতে পারে, উন্নয়ন করতে পারে, যাচাই বাছাই করে নিন। সততা থাকতে হবে,
গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং দেশের জন্য আন্তরিক হইতে হবে, এরকম প্রার্থী আমাদের দরকার। বাংলাদেশে এমন একটা ভোট হোক, যেন সুস্থ নির্বাচন, যেন মানুষ যেন ভালোভাবে কেন্দ্রে ভোট দিতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনে এবার 16,39,464 জন ভোটার 496টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 18 থেকে 21 বছর বয়সী ভোটার রয়েছেন 1,18,162 জন। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। প্রচার প্রচারণা আর গণসংযোগে সরগরম রাজপথ। নাটোরের পাড়া মহল্লায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন নির্বাচন। জয় নিশ্চিত করতে রাত দিন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে সুষ্ঠু নির্বাচনের দাবি ভোটারদের। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। ভোটের মাঠ সরগরম নাটোরে। পাড়ায় মহল্লায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নাটোরের 4টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন। বর্তমানে সভা সমাবেশ সহ বিভিন্ন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। 4টি আসনে বেশিরভাগ সময় বিএনপির আধিপত্য ছিল। আগামী নির্বাচনে তাই নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে চান দলটির প্রার্থীরা। তবে শক্ত লড়াইয়ের কথা জানান অন্য দলের প্রার্থীরা। দীর্ঘ 24 বছর পর এই সদর আসনে আবারও আমার নির্বাচন করার সুযোগ হয়েছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। বর্তমান জনগণ চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস এর বিরুদ্ধে চরম ক্ষিপ্ত এবং জনগণের একটা আশ্রয় চায়। আলহামদুলিল্লাহ জনগণের সে আশা পূরণের জন্য আমরা প্রস্তুত। জয় নিশ্চিত করতে প্রচার প্রচারণায় পিছিয়ে নেই অন্য দলের প্রার্থীরাও। আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারায় দলটির সমর্থকদের ভোট নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছেন তারা। সিংড়া উপজেলার মানুষ যদি আমাকে ভালো মতো বুঝতে পারে, আমি তাদেরকে বোঝাতে সক্ষম হই। ইতিমধ্যে যেভাবে প্রচার হয়েছে, যেভাবে লোকজনের জানাজানি হয়েছে, যে আগ্রহ আমি লক্ষ্য করেছি তাদের ভিতরে, যে আমাদের মতো মানুষ তারা রাজনীতিতে আসুক, তারাই পার্লামেন্টে যাক। সব জায়গাতে ইনশাল্লাহ অন্যান্য প্রার্থীদের তুলনায় আমাদের সারা আসতেছে। সবাই বলছে ইসলামী দলকে এবার আমরা ভোট দিব। ভোটারদের প্রত্যাশা সংঘাতমুক্ত সুষ্ঠু নির্বাচন। নির্বাচন কমিশনের কাছে আমাদের চাওয়া যে উনি যেন সুষ্ঠু অবাধ একটা নির্বাচন পরিচালনা করতে পারে। আমরা চাই এলাকার উন্নয়ন হোক, চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষ সুখে শান্তি থাকুক। নাটোরকে নিয়ে যারা ভাববে, নাটোরের যারা সার্বিক উন্নয়ন করবে, জনগণের নিয়ে যারা চিন্তা ভাবনা করবে ভালো কিছুর জন্য, আমরা তাকেই ভোট দিব। নাটোর জেলায় মোট ভোটার সংখ্যা 15,30,337 জন। সময় সংবাদ, নাটোর। সম্ভাব্য প্রার্থীদের ওপর আরও চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই ইসির। রোববার বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, ব্যর্থ হবে ভোট বানচালের চেষ্টা, যথাসময়েই হবে নির্বাচন। এদিকে রাজনীতিক ও সম্ভাব্য প্রার্থীদের জন্য নিরাপত্তা প্রোটোকল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থীকে টার্গেট করে গুলি, একাধিক নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। উদ্ভূত পরিস্থিতিতে রোববার স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়ে একই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে ডাকে নির্বাচন কমিশন। সিইসির সভাপতিত্বে বিকেলে অনুষ্ঠিত হয় বৈঠক। 2.25 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সামনে আরও চোরাগোপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না, তবে এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমনের নির্দেশনা দেওয়া হয়েছে। রেবেল হান্ট বিশেষ করে শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। চোরাগুপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়, যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা ব্যর্থ করে দিয়ে যথাসময়ে হবে নির্বাচন। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত। এদিকে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়ে চলাচল, জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তা পাবেন গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব।
কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের নয়, নিজেদের স্বার্থকেই বেশি প্রাধান্য দেয় রাজনৈতিক দলগুলো। এমন অভিযোগ পেলে সংসদ সদস্য হওয়ার পরও তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে অনুসন্ধান করবে ইসি। এই অবস্থায় মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে আলোচকরা মনে করেন সাধারণ ভোটারদের পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রার্থীরাও। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, শতভাগ ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা চলছে। কাজ চলছে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতেও। সিসিটিভিটা একদিনের জন্য ব্যবহৃত হবে, আমাকে 5 বছরের জন্য কিনতে হবে। দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ ফর দ্য ইলেকশন কমিশন, যে হাউ ডু ইউ, এবং এটা লাইফ আবার 5 বছর। 13,000টার মতো ইতোমধ্যে আছে, সেগুলোকে আমরা ফাংশনাল করতে বলেছি। আমরা আশা করছি যে উল্লেখযোগ্য সংখ্যক, হয়তো 100% না হলে ক্লোজ টু 100% এটা হবে। একই অনুষ্ঠানে টাকার বিনিময়ে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন শ্রম উপদেষ্টা। নমিনেশন পলিটিক্যাল পার্টি 6 কোটি 7 কোটি টাকা নিয়ে নমিনেশন দেয়, কোন আইনে আছে? আমরা যখন ছিলাম তখন সংস্কারে ছিল 3 বছরের নিচে যদি কেউ আসে তাকে নমিনেশন দেওয়া যাবে না। অ্যাসেম্বলিগুলোতে বিজনেস পিপল ছিল, and those business people have also become minister, and in those ministry which is conflicting with his interest. নির্বাচিত সরকার কিভাবে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করে সেটি পর্যবেক্ষণ করতে হবে নাগরিকদের, বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা দেখতে চাইব নির্বাচনকে সামনে রেখে রাজনীতিবিদরা কেমন করে এই সমস্ত সংস্কার প্রস্তাব তাদের নির্বাচনী ইস্তেহারের ভিতরে স্থান দেন। আমরা দেখতে চাইব নতুন নবনির্বাচিত সরকার কিভাবে এই সংস্কার ধারাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যায়। 5 আগস্টের পর দেশে প্রথম মবতন্ত্র সচিবালয়ে আমলারাই কায়েম করেছে বলেও অভিযোগ করেন আলোচকরা। 5 আগস্ট বিকেলবেলা থেকে যা দেখেছি, বা সারা দেশে রাজনৈতিক শক্তির কোনো শিক্ষা গ্রহণ করে, আমরা তো কোনো শক্তি শিক্ষা গ্রহণ করে নেই। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারতে অবস্থান করে নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে ঢাকার দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। পাশাপাশি ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করতে দেয়া হয় না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে ভারতীয় হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল। নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে দেশটির সরকারকে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। আদালতের দেয়া সাজা কার্যকর করতে আবারও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত চাওয়া হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিষয়টিও হাই কমিশনারের নজরে আনা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদের বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ওসমান হাদির উপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে দেশটির সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে তাদের দ্রুত গ্রেফতার এবং বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়। ঢাকার এমন দাবি প্রত্যাখ্যান করে সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশটি কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাবনত বাঙালি। রোববার সকালে রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দেন নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন এবং তারা কোনো সশস্ত্র ছিল না, তাদেরকে স্বগৃহ থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পরে সাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ। হানাহানি মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা অনেকে। আমরা এসেছি এখানে বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। অনেক মুক্তিযোদ্ধারা ছিল আমাদের চারপাশে, আমাদের বাবা, কাকা, চাচা, জেঠা, আমরা অনেকের কাছ থেকে এই গল্প শুনে বড় হয়েছি। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সেইগুলো একসময় অর্জিত হবে। উন্নত আর প্রগতিশীল রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় সবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। কাল মহান বিজয় দিবস। শ্রদ্ধাভরে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দেশি বিদেশি কূটনীতিক সহ সর্বসাধারণের আগমন ঘিরে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে সৌধ প্রাঙ্গণ। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মনির হোসেনের ছবিতে মোজাফফর হোসেন জয়ের রিপোর্ট। সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত বাহারি ফুলের বাগান সেজেছে নান্দনিক সাজে। শহীদ বেদির পরই পুকুর ও সৌধ মিনার যেন জানান দিচ্ছে 54তম বিজয় দিবসের আনুষ্ঠানিকতার। একদিন পর মহান বিজয় দিবস। এ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের 84 একর চত্বর জুড়ে শেষ হয়েছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। পায়ে হাঁটার পথে লাল ইটের হেরিংবন প্যাটার্নে সাদা রঙের আঁচড়ে ফুটে উঠেছে শুভ্র ও মনোমুগ্ধকর আভা। পাল্লা দিয়ে সৌন্দর্য বর্ধনে কাজ করেন বাগান মালিরা। আমাদের দেশের বাহিরের অনেকেই আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য। সবাই যেন এসে দেখে ভালো বলে, এই জন্য আমরা ফুল দিয়ে স্মৃতিসৌধ সাজাতেছি। স্মৃতিসৌধের সামনে ওগুলা কাজ করতেছি, আবার যে ফুলের টব লাগাবে এগুলি কাজ করতেছি। কাঁঠাল ঘাস যেখানে বড় আছে সেগুলো কেটে দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় 1 মাসের প্রস্তুতি শেষ। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক সামাজিক সংগঠন এবং দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বিভিন্ন স্থানে রংকরণ, পয়েন্টিংকরণ, চারা রোপণ, ফুল গাছ স্থাপন সহ সিসি ক্যামেরা বিভিন্ন স্থানে স্থাপন সহ আনুষঙ্গিক মেরামত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে 4000-এর বেশি পুলিশ সদস্য। 16ই ডিসেম্বর বিজয় দিবসে যে নিরাপত্তা রয়েছে, আমাদের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য মতে 1972 সালে প্রথম সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর সৈয়দ মঈনুল হোসেনের নকশায় 1978 সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 1988 সালে। 1971-এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়, সেই বিজয়ের 54তম দিবসটি উদযাপন উপলক্ষে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সৌধ চত্বরে নামবে লাখো মানুষের ঢল। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মোজাফফর হোসেন জয়, সময় সংবাদ। মহান বিজয় দিবসের 54 বছর পূর্তি উদযাপনে যুক্ত হয়েছে ভিন্নতা। বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয়ে ঢাকার আকাশে একসঙ্গে ঝাঁপ দেবেন 54 জন স্কাই ডাইভার। হাতে থাকবে লাল সবুজের পতাকা। এই ব্যতিক্রমী আয়োজনের ঘোষণা দিয়েছেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্ট। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। গৌরব আর আত্মত্যাগের স্মরণে এ বছরের আয়োজনে যুক্ত হচ্ছে স্কাই ডাইভিং। রোববার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে সশস্ত্র বাহিনীর সম্মিলিত মহড়া। বিজয়ের 54 বছর পূর্তি উদযাপনে ঢাকার আকাশে একসঙ্গে ঝাঁপ দেবেন 54 জন স্কাই ডাইভার। তাদের হাতে থাকবে লাল সবুজের পতাকা। লক্ষ্য বিশ্ব রেকর্ড করা। তারই অংশ হিসেবে মহড়ার শুরুতেই জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতীকীভাবে প্রধান উপদেষ্টার আগমনের দৃশ্যায়ন করা হয়। এরপর সশস্ত্র বাহিনীর ব্যান্ড দলের পরিবেশনায় দেশের গান পরিবেশন করা হয়, যা পুরো প্যারেড গ্রাউন্ডে ছড়িয়ে দেয় আবেগ ও গর্বের অনুরণন। মহড়ার এক পর্যায়ে আকাশে উঠতে দেখা যায় সামরিক হেলিকপ্টার। সমন্বিত কৌশলে পরিচালিত হয় মহড়া।
বৃহস্পতিবার ফেসবুক পোস্টেই এই আয়োজনের ঘোষণা দেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। গর্বের লাল সবুজের পতাকা আগেও আকাশে উড়িয়েছেন আশিক চৌধুরী। একজন অভিজ্ঞ স্কাই ডাইভার হিসেবে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১,৭৯৫ ফুট উচ্চতা থেকে পতাকা হাতে ঝাঁপ দিয়ে গড়েন গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড। এবার সেই গর্বের গল্প ফিরছে বাংলাদেশের আকাশে। বিজয় দিবসে ৫৪ জন স্কাই ডাইভারের সম্মিলিত ঝাঁপ শুধু একটি রেকর্ড গড়ার প্রচেষ্টাই নয়, এটি স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত হয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশের সাহস, সক্ষমতা আর আত্মবিশ্বাসের প্রকাশ। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেছে আইএসপিআর। দুজনের বাড়ি কুড়িগ্রাম, অন্য ৪ জন রাজবাড়ী, নাটোর, কিশোরগঞ্জ ও গাইবান্ধার বাসিন্দা। নিহত সেনা সদস্যদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। ১৪ ডিসেম্বর সুদানের আবেই এলাকার ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় আহত হয়েছেন আরও ৮ সেনা সদস্য। এদিকে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার সন্ধ্যা ৭টায় ফোন করে এ বিষয়ে গভীর শোক ও সমবেদনা জানান তিনি। ফোনালাপে গুতেরেস গভীর শোক প্রকাশ করে বলেন, আমি সম্পূর্ণভাবে বিধ্বস্ত। তিনি হামলার ঘটনায় গভীর আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান যেন তিনি শহীদ শান্তিরক্ষীদের শোক সন্তপ্ত পরিবারগুলোর কাছে তার সমবেদনা পৌঁছে দেন। মানুষকে হয়রানি করা বন্ধ না করলে বিচার বিভাগ একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেলে জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। সৈয়দ রেফাত আহমেদ বলেন, এদেশের বিচার বিভাগ কখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা পায়নি। প্রধান বিচারপতি আরও বলেন, প্রভুভক্ত চেতনা থেকে বের হতে হবে। মানুষকে হয়রানি বন্ধ না করলে বিচার বিভাগ একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এ সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বিচারককে কাজ করার আহ্বান জানান তিনি। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। জনগণের জন্য সংক্ষিপ্ত সময়ে সুবিচার নিশ্চিত করতে শতভাগ দায়িত্ব পালন করতে হবে। আইন বৃহত্তর রাজনীতির একটি অঙ্গ হলেও বিচারকদেরকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার প্রয়াস রপ্ত করতে হয়। সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় অথচ দেশে নেই কোনো স্থাবর সম্পদ। দুদক আরও বলছে, বিদেশের সম্পদ পাচার করে ধনী হলেও আয়কর নথিতে খুবই অল্প আয় দেখিয়েছেন সামিট গ্রুপের আজিজ খান। তার পরিবারকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খানের অবস্থান ৪৯তম। গেল সেপ্টেম্বরে মার্কিন সাময়িকী ফোরবেসে প্রকাশিত তালিকায় উঠে আসে তার নাম। এর আগে ২০২৩ সালে সিঙ্গাপুরের নাগরিক হিসাবে ছিলেন ৪১তম ধনী। রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সুবিধাভোগী শীর্ষ ১০ ব্যবসায়ী গ্রুপের তালিকায় উঠে আসে আজিজ খানের সামিট গ্রুপ। এরপর টাস্কফোর্সের মাধ্যমে সামিট গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি জানায়, আজিজ খান ও তার পরিবারের বিরুদ্ধে ৭১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে আয়কর নথিতে আজিজ খানের নামে কোনো স্থাবর সম্পদের হিসাব মেলেনি। এ ঘটনায় তার পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়েছে। অনুসন্ধানকালে তার নামে কোনো স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়নি, কিন্তু অস্থাবর সম্পদ পাওয়া গেছে ৩৩০ কোটি ৯৩ লক্ষ টাকারও বেশি। তার নামে আরও কোনো স্থাবর সম্পদ রয়েছে কিনা এবং তার এই সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার প্রাথমিক তথ্যাদি পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে ১০০৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রেকর্ডপত্র সৃজন করে এবং তা ব্যবহার করে প্রতিষ্ঠানটির অনুকূলে ১০০৮ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের
উৎস এবং প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে ভাইরাসের আক্রমণে ফলন বিপর্যয়, শীতকালীন সবজি আবাদ করে ক্ষতির মুখে বরগুনার 3 শতাধিক কৃষক, লোকসানের শঙ্কা, কৃষি বিভাগকে পাশে না পাওয়ার অভিযোগ। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় রোববার রাত 10টার দিকে রূপসা সেতুর পূর্ব পারে জাবুসা ফিলিং স্টেশনের সামনে দিয়ে সাগর নামে ওই যুবক বাড়ির দিকে যাচ্ছিল। পথে কয়েকজন ব্যক্তি তার পথ রোধ করে, তার মাথায় ও পায়ে গুলি চালায়। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা নিয়ে চলছে তদন্ত। নিখোঁজের 2 দিন পর রাজধানীর সবুজবাগের বাসাবো থেকে এক ভাঙাড়ি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, হত্যা নাকি দুর্ঘটনা তা জানা যাবে তদন্তের পর। রাজধানীর সবুজবাগ থেকে নিখোঁজের পরদিন শনিবার নির্মাণাধীন ভবনে ঢোকেন টিপু মোল্লা, যা ধরা পড়ে সিসি ক্যামেরায়। রোববার ভবনটির লিফটের ফাঁকা স্থানে মেলে তার মরদেহ। স্বজনরা জানান, শুক্রবার রাতে টিপুকে ডেকে নেন প্রতিবেশী আনিসুজ্জামান টিটু। এরপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। পরিকল্পিতভাবে হত্যার দাবি তাদের। হ্যাঁ, ষড়যন্ত্র করে আমার হাজবেন্ডে ফোন দিয়ে নিছে। হ্যাঁ, আমার হাজবেন্ডে যেভাবে হোক হ্যাঁ মারছে। আর এভাবে আমার হাজবেন্ডে মারার কথা নাই, নিশ্চয়ই কিছু খাওয়াইছে বা কিছু করছে, তারপরে মারছে। সুস্থ বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই, আমার বাড়ি যে করছে ইয়া করব। প্রতিবেশীরা জানান, শান্ত স্বভাবের টিপুর কারো সঙ্গে বিরোধ ছিল না। তার এমন পরিণতিতে বিস্মিত সবাই। যে বাসা থেকে পাওয়া গেছে ওর সাথে চলাফেরা করে, ও যার সাথে চলাফেরা করে ও মনে হয় যে একটু ড্রাগ এডিক্টেড। হ্যাঁ, চাল চরিত্র সবকিছু সব দিক দিয়ে ভালো। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করে পুলিশ। সম্ভাব্য সব কারণ মাথায় রেখে চলছে তদন্ত। সিগারেট জাতীয় বা অন্যান্য অনেক ধরনের আলামত ওখানে আছে, তো তারপরেও আমরা এটা একটু ভিতরে বা গভীরভাবে তদন্ত করতেছি যে এর সাথে মাদকের কোনো সম্পৃক্ততা আছে কিনা, আর পারিবারিক দ্বন্দ্ব মেইন যে তদন্ত, তার পাশাপাশি এটা আমরা দেখতেছি যে এরকম কোনো ঘটনা আছে কিনা বা তাদের মধ্যে কোনো পূর্বশত্রুতা আছে কিনা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য টিটুকে হেফাজতে নিয়েছে পুলিশ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বরিশাল জুড়ে ভয়ঙ্কর হানি ট্র্যাপের ফাঁদ, সক্রিয় বেশ কয়েকটি গ্রুপ। ভুক্তভোগীদের অভিযোগ, ফেসবুকে সখ্য করে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে। আপত্তিকর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতা পরিচয়ে হাতিয়ে নেয় টাকা। গত 1 বছরে হানি ট্র্যাপের শিকার অন্তত 1/2 শতাধিক ব্যক্তি। জড়িতদের ধরতে তৎপর বলে জানিয়েছে পুলিশ। অপূর্ব অপুর রিপোর্ট। হানি ট্র্যাপ এক নতুন আতঙ্কের নাম, যেখানে কৌশলে প্রলোভন, বিশেষত যৌন আকর্ষণ বা রোমান্টিক সম্পর্কের ভান করে কাউকে ফাঁদে ফেলা হয়। এটি সাধারণত গুপ্তচর বৃত্তি, সাইবার অপরাধ বা ব্যক্তিগত শত্রুতায়, যেখানে প্রতারক একজন আকর্ষণীয় ব্যক্তির ছদ্মবেশে প্রথমে বিশ্বাস অর্জন করে, পরে ব্ল্যাকমেইলিংয়ে অর্থ আত্মসাৎ কিংবা সুবিধা আদায় করে। এমন বেশ কয়েকটি সক্রিয় চক্র গড়ে উঠেছে বরিশালে। এদের মধ্যে এক গ্রুপ আছে প্রকাশ্যে ফেসবুকে বিজ্ঞাপনে নারী সঙ্গ পাওয়ার আহ্বান জানায়, পরে গোপন ভিডিও করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। ফারিয়া মণি নামের এক আইডির সাথে আমার কথোপকথন হয়, তার কথা মতো তার বাসায় যাই। যাওয়ার পর তার যে চক্রের বিভিন্ন একাধিক সদস্য, তারা আসা আর কি জোরপূর্বকভাবে আমার জামা কাপড় জেমেজে সব খোলার পর বলতেছে, আমরা সাংবাদিক, তোর টাকা দেওয়া লাগবে, আর নয় অনলাইনে ছেড়ে দিব। 1 লক্ষ টাকা দেন। আমি কই, বাবা আমার দ্বারা সম্ভব না, আমার এত টাকা আমি কোথায় পাবো? আপনি কি বলেন? কারণ না দিতে হইবে, না দিলে আপনার
বিশাল ক্ষতি করবো আমরা। চলতি মাসের ডিসেম্বরের 2 তারিখ শহরের ভাটারখাল এলাকার জেলা পরিষদ মার্কেটের 3য় তলায় একটি কক্ষে মধ্যরাতে খুন হন মোটরসাইকেল চালক বেল্লাল হোসেন। মামলা দায়েরের পর 2 নারী সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও পরিবারের দাবি নেশা ও অনৈতিক কাজে সহায়তা না করায় বেল্লালকে খুন হতে হয়েছে। সকাল থেকে শহরে ফোন দিয়েছে রিপন, রনি এবং সবুজ খারাপ কাজও করে, তারপর নেশাও করে। ওই নাকি আমার স্বামী দেখছে, দেখার পর এখন না করছে, নিষেধ করছে, এই জন্য আমার স্বামীরে ওরা মারিয়ে ফেলাইছে। সামাজিক অবক্ষয় রোধ না করা গেলে এ ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এটা একটা সামাজিক ব্যাধি বা অনাচার, এবং এটি সৃষ্টির পিছনে কতগুলি কারণ থাকে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ থাকে অর্থনৈতিক। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকে তারা মূলত আমাদের দেশে সাম্প্রতিক সময় নির্লিপ্ত অবস্থায় আছে। তাদের নিরাপত্তার কারণে তারা অনেক জায়গায় কার্যক্রমে অনীহা। অভিযোগ হলে আমরা সবগুলো ব্যবস্থা নেব। 2টা মামলা হয়েছে এবং ফাইন্ড আউটও হয়েছে। আমরা নজরদারি বাড়াইনি তা না। এখন ধরেন এটা একেবারে কন্টিনিউয়াস এই প্রসেসগুলো করা যায় না। মাঝে মধ্যে আমরা রেড দিই এবং ধরতেও পারি এবং ব্যবস্থা নেওয়া হয়। পরিসংখ্যান বলছে গত 1 বছরে বরিশালে হান্ট্রাপের শিকার হয়ে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সড়কের ওপর অরক্ষিত লেভেল ক্রসিং প্রতিদিনই বিপদের মুখে ঠেলে দিচ্ছে যানবাহন ও পথচারীদের। অসচেতনভাবে ব্যারিয়ার অমান্য করে পার হতে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ মানুষ বারবার উন্নত ব্যবস্থার দাবি জানালেও পুলিশ বলছে সচেতনতার ঘাটতিই বড় কারণ। এমন বাস্তবতায় লেভেল ক্রসিং ব্যবস্থা আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আদনান তুর্যর প্রতিবেদন। রাজধানীতে প্রতি 10 মিনিটে একটি ট্রেন অতিক্রম করে লেভেল ক্রসিং। ট্রেন আসার আগেই রাস্তা চলাচল বন্ধ করে ব্যারিয়ার নামিয়ে দেয় গেটম্যান। তারপরও থেমে থাকে না ঝুঁকিপূর্ণ চলাচল। ঢাকা ও আশপাশের 35 কিলোমিটার রেলপথে রয়েছে 58টি লেভেল ক্রসিং। এর মধ্যে অনুমোদনহীন 23টি অরক্ষিত। এর মধ্যে এসব ক্রসিংয়ের 9টি অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ডিএমপি। আর রেলওয়ে পুলিশের তথ্য মতে গত 2 বছরে সারা দেশে লেভেল ক্রসিং পারাপারের সময় মারা গেছেন 484 জন। কর্মব্যস্ত ওই নগরীতে সময় বাঁচাতে অনেক পথচারী দ্রুত পার হতে চান লেভেল ক্রসিং। এ কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কেউই কেয়ারফুল না। এখানে যারা দাঁড়ায় থাকে অনেক সময় তাদেরকেও মক করা হয় যে আপনি কেন চলে যাচ্ছেন না, আপনার জন্য পিছনের মানুষ দাঁড়ায় আছে। রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়, যার কারণে দুর্ঘটনাটা হচ্ছে আমাদের এই জায়গায়। এলইবিডি এক্সপ্রেসের কাজ করতেছে, আমাদের আইল্যান্ডটি ভেঙে লাইছে। এখন আমরা 4টা বেরিয়াল ফালাইলো, গাড়ি ঢুকে লেখা আছে থামুন, কিন্তু আপনি এটা ফলো করলেন না। এই দোষটা তো আর ওই থামুনের না, দোষটা হলো আমার। লেভেল ক্রসিংগুলো ব্যস্ত সড়কের উপরে থাকায় সাইরেন বাজানো থেকে শুরু করে ব্যারিয়ার ওঠানো পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। এতে যানজট তৈরি হয়ে কর্মঘণ্টার অপচয় হচ্ছে। একটা গাড়ি একটা আসতেছে 15-20 মিনিট 30 মিনিট দেরি হচ্ছে। এটা তো সবার জন্য ভোগান্তি। মানে জরুরি কাজে বার পড়ে আটকা পড়ে যায়। রুগী নিয়ে যাইতে পারি না, এই নাকটায় হয়, অনেকে লাঠি চড় দেয়। নিজ দিয়ে ট্রেন যাবে, নিজ দিয়া উপর দিয়ে মানুষ যাবে, এরকম হইলে ভালো হয়। তবে কেন অরক্ষিত থাকে ক্রসিং পয়েন্টগুলো? রেল পুলিশ বলছে সচেতনতা বাড়লে কমে আসবে দুর্ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন পুরনো ব্যবস্থা থেকে বের হয়ে চালু করতে হবে আধুনিক সিস্টেম। ট্রেন আসার আগাম সতর্কতামূলক সংকেতগুলো চালু করতে হবে। লেভেল ক্রসিং বা ট্রেন লাইন বরাবর যাতে কোনো বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠে সেটা নিশ্চিত করা, এবং হচ্ছে যে মেইনটেন্যান্সটা ঠিক করা, যাতে লেভেল ক্রসিংয়ে যাতে ভাঙাচোরা না থাকে। মানুষ ওই মোবাইলে কথা বলছে বা রাস্তা পার হচ্ছে, তখন হঠাৎ করেই ট্রেন চলে আসে। ট্রেন হুইসেল দিলেও ট্রেনটা কোন দিক থেকে আসতেছে তারা ওই মুহূর্তে হঠাৎ করে বুঝতে পারে না। তো এইসব কারণেও আমাদের ট্রেনের কাটাপড়ে অনেক লোকজন মারা যায়। রেল ক্রসিং দুর্ঘটনার পিছনে সবাই জনসচেতনতার অভাবকে দায়ী করলো। রেল ক্রসিংয়ে যথেষ্ট জনবলের অভাব এবং আধুনিক প্রযুক্তির সংকট এখানে স্পষ্ট। সাথে সিটি কর্পোরেশন এবং রেল কর্তৃপক্ষের সমন্বয়হীনতা তো আছেই। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক সিস্টেম চালু করতে পারলেই তৈরি হবে জনসচেতনতা, কমে আসবে রেলপথ ক্রসিং দুর্ঘটনা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় পিরোজপুরে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। 3 বছর আগে জাতীয় গ্রিডের সাবস্টেশন নির্মাণে জমি অধিগ্রহণ হলেও থমকে আছে কার্যক্রম। 28 কিলোমিটার দূরের পাশের জেলা বাগেরহাটের সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ হলেও পূরণ হয় না চাহিদা। ভোল্টেজ সমস্যায় পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন চলে না। এতে প্রায়ই পানি সরবরাহে ভোগান্তিতে পড়েন পৌরবাসী। জিয়াউল হকের তথ্য ছবিতে রিপোর্ট।
পিরোজপুর জেলার অর্থনৈতিক সম্ভাবনার বড় বাধা অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ। জেলায় নিজস্ব কোনো গ্রিড সাব স্টেশন না থাকায় 28 কিলোমিটার দূরের বাগেরহাটের একটি সাব স্টেশন থেকে বিদ্যুৎ এনে সরবরাহ করা হচ্ছে। এতে ঝড় কিংবা হালকা বাতাসের কারণে প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সমস্যা নিরসনে পিরোজপুরের কদমতলায় গ্রিড সাবস্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণে চুক্তিবদ্ধ হয়, কিন্তু 3 বছর পার হলেও কাজের নেই দৃশ্যমান অগ্রগতি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় গড়ে উঠছে না কোনো শিল্প প্রতিষ্ঠান। বিদ্যুৎ সরবরাহ ও ভোল্টেজ সমস্যার কারণে পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন চালাতে না পারায় প্রায়ই পানি সরবরাহে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে লক্ষাধিক বাসিন্দারা। একটা অর্ডার রাখছি আমার দেওয়ার কথা সামনের সপ্তাহে, টাইম মেনটেন করতে পারতে আছি বিদ্যুতের জন্য। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা 4-5টা লোক বসা। সাবস্টেশন আমাদের স্থানীয় পর্যায়ে পিরোজপুরে না থাকার কারণে ভোল্টেজ কম হয়, আমরা এই বড় বড় হেভি মোটরগুলো চালাইতে পারি না। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলছে দুর্ভোগ লাঘবে গ্রিড সাবস্টেশন নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পিরোজপুরে কদমতলায় একটা পাওয়ার গ্রিডের মাধ্যমে একটা গ্রিড হওয়ার প্রসেস চলমান আছে। এখানে জমি গ্রহণ অধিগ্রহণ কার্যক্রম প্রায় শেষের দিকে। আশা করা যাচ্ছে 2-3 বছরের ভিতরে পিরোজপুরে গ্রিড চালু হবে। জেলার কদমতলায় 3 একর জমির উপর 500 কোটি টাকা ব্যয়ে স্থাপন করার কথা রয়েছে একটি গ্রিড সাবস্টেশন। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন ভোরের সময়। কাল মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। চলছে শেষ মুহূর্তে সৌন্দর্য বর্ধনের কাজ। সবশেষ তথ্য জানাতে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 1 মাসের ঐকান্তিক প্রচেষ্টা শেষে অবশেষে মাত্র একটি প্রহর পরেই জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে সেই বীর সন্তানদের, যারা 1971 সালের 16 ডিসেম্বর আমাদেরকে একটি মুক্তি স্বাধীন দেশ এনে দিয়েছিল। সেই স্বাধীন দেশের মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই সাভার স্মৃতিসৌধের চত্বরে কিন্তু প্রবেশাধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে একদম শুনশান নীরবতায় সাভার জাতীয় স্মৃতিসৌধ। আমরা যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। সেই ফটকে বাহিরের সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। ইতিমধ্যেই সৌধ মিনারকে ঝকঝকে তকতকে একদম পরিপাটি করে পবিত্রতার সাথে প্রস্তুত করা হয়েছে, যাতে কিনা 16 ডিসেম্বরের যে প্রথম প্রহর সেখানে সেই সময় জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি কূটনীতিকবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করবে জাতির বীর সেনানীদের। এবং সেই উপলক্ষে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সবুজ লাল আভায় ভরে উঠেছে। মনে হচ্ছে এটি একটি দেশ, মনে হচ্ছে এটি একটি পতাকা। সুন্দর সুশৃঙ্খল এবং দারুণ নান্দনিক দৃশ্যে স্থাপন করা হয়েছে সৌধ মিনারে। সৌধ মিনারের প্রধান ফটক থেকে ধরে একদম শহীদ বেদি পর্যন্ত আমরা দেখেছি যে রাস্তার 2 পাশে ফুল গাছ এবং ফুলে ছড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে ফুলের বাগান তৈরি করা হয়েছে। সাথে পায়ে চলার যে হেরিং বন্ডের পথ সেটিও কিন্তু আমরা দেখেছি সাদা এবং পবিত্রতার মিশেল, যেখানে সাদা এবং লাল ইটের শুভ্র আভায় ফুটে উঠেছে পবিত্রতা, যা শহীদ বেদি যাওয়া পর্যন্ত কিন্তু প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ পরিচ্ছন্নভাবে। আমরা একই সাথে দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলেছেন ঢাকা জেলার ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন যে মূলত এই সৌধ চত্বরকে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেখানে প্রায় আইন শৃঙ্খলা বাহিনীর 4000 সদস্য থাকবে। একই সাথে কিন্তু তিনি বলেছেন রাজধানী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত আসার জন্য যে পথ ঢাকা আরুচিয়া মহাসড়ক, সেখানে কিন্তু বিশেষ করে পুলিশ পোস্ট বসবে এবং একই সাথে তল্লাশি চলবে। নিরাপত্তার কোনো অভাব থাকবে না সাভার স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে। আমরা আরো শুনেছি যে মূলত সৌধ এলাকায় সিসিটিভি ক্যামেরা সহ সাদা পোশাকেও পুলিশ নজরদারি করছে। মূল কথা যে মহান বিজয় দিবস উপলক্ষে 54তম বিজয় দিবস উপলক্ষে কিন্তু সাভার স্মৃতিসৌধ যেমন পরিপাটি করে সৌন্দর্যমণ্ডিত করে তোলা হয়েছে বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে, ঠিক তেমনি কিন্তু নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে আমাদেরকে জানিয়েছে
পুলিশের যে ডিআইজি রয়েছেন ঢাকা রেঞ্জের তিনি বলেছেন যে মূলত কোনো ধরনের তারা আশঙ্কা দেখছেন না। খুব সুন্দরভাবে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতি ৫৪তম বিজয় দিবসের উদযাপন করতে যাচ্ছে। জানিয়ে রাখতে চাই মূলত আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত যান চলাচলের ব্যাপারে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। ট্রাফিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সর্বোচ্চ শ্রম দিয়ে এই মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে কিন্তু ৮৪ একর জমি জুড়েই কিন্তু আপনার সবুজ এবং লালের মিশেলে কিন্তু মহান বিজয় দিবস উদযাপনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর মাত্র একটি প্রহর তারপরে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে সেই বীর সেনানীদের যারা ১৯৭১ সালে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এবং একটি বিজয় উপহার দিয়েছিল। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে বিজয় দিবসের প্রস্তুতি সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সোনালীর সকালের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একটি স্বাধীন রাষ্ট্রকে মেধাশূন্য করার উদ্দেশ্যেই হত্যা করা হয়েছিল তাদের। নতুন প্রজন্মের কাছে বুদ্ধিজীবীদের আদর্শ তুলে ধরার আহ্বান জানান তারা। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের জন্য সরকার ঘোষিত ক্ষতিপূরণ নিয়ে টালবাহানা করা হচ্ছে অভিযোগ তুলে মানববন্ধন করেছেন অভিভাবকরা। রোববার সকালে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে কর্মসূচি পালন করেন তারা। বলেন, সন্তান হারানোর পর এখন ক্ষতিপূরণ নিয়ে প্রহসন চলছে। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুলে, মুহূর্তেই আগুন ধরে যায়। ২১ জুলাইয়ের এই ঘটনায় প্রাণ গেছে ৩৬ জনের, যাদের বেশিরভাগই ক্ষুদে শিক্ষার্থী। বিমান দুর্ঘটনার পরদিন নিহতের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। যদিও এ বিষয়ে এখনো আদেশ দেননি উচ্চ আদালত। এর মধ্যেই গেল ১১ ডিসেম্বর নিহতের পরিবারকে ২০ লাখ ও আহতকে ৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। ক্ষতিপূরণ নিয়ে সরকারের ঘোষণা প্রত্যাখ্যান করে রোববার সকালে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন ক্যাম্পাসের সামনে প্রতিবাদ সমাবেশ করেন হতাহত পরিবারের সদস্যরা। বলেন, সরকার ঘোষিত ক্ষতিপূরণের অঙ্ক হতাহত পরিবারের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছুই নয়। আমার মেয়ে ৪২ দিন ছিল হাসপাতালে। আমি আমার মেয়েকে নিয়ে ৪২ দিন, এখনো কতদিন আমাকে যাইতে হবে আমি জানি না। প্রতিদিন ওকে লিকুইড ফুড খাওয়াইতে হয়। আপনি বলেন তো আমি একদিনে তাকে কয়টা স্যুপ খাওয়াবো? আমরা জয়নুল আবেদিন স্যার যে রিটটা দিয়েছিলেন, আমরা সেই রিটের বাস্তবায়ন চাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই অনুদান আমরা তীব্র নিন্দা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। ঘটনা ঘটলে মানুষের মূল্য ওঠে রাষ্ট্রের ক্ষতিপূরণের টেবিলে। তবে এসবের কোনো কিছুতেই থামে না স্বজনের চোখের জল। সেই ক্ষতিপূরণেও যখন কাটছাটের পরিকল্পনা আসে, তখন কী বা করার থাকে হতভাগ্যদের। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। রাইসা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। টানা ৪ দিন ধরে জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বিস্তারিত জানাতে পঞ্চগড়ে আছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আবহাওয়া যতই পরিবর্তন হচ্ছে, শীতের যে ভিন্নতা সেটা কিন্তু ততই পরিবর্তন হচ্ছে। আমি বলে রাখি যে বিগত দিনগুলোতে, বিগত সময়ে যে এই আজকের দিনে আমরা দেখেছি ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকলেও কিন্তু আজকের যে তাপমাত্রা সেটাতে লক্ষ্য করছি যে এলাকায় যে শীতের কনকনে অনুভূতি সেটা কিন্তু অনুভূত হচ্ছে। তবে কুয়াশার যে পরিমাণ সেটা কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। বলে রাখি যে গত 5 দিন ধরে উত্তরের এই জেলায় কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছে যে আজকে সকাল ৬টার সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3
3°C। এই তাপমাত্রায় আমরা দেখেছি যে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা যে পাহাড়ি হিম বাতাস, এর কারণে কিন্তু একটা সকাল সময়টিতে একটা কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে দিনভর কিন্তু একটা উষ্ণ আবহাওয়া থাকলেও আমরা দেখছি সন্ধ্যার পর এবং রাত যতই গভীর হচ্ছে ততই কিন্তু যে হিম বাতাসের কনকন অনুভূতি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বলে রাখি যে এই আবহাওয়ায় কিন্তু এই জেলার যে পরিবেশ টোটালি কিন্তু সেই পরিবেশের চিত্র পরিবর্তন করেছে। এক কথায় আমরা বলতে পারি যে দিনে গরম, রাতে কিন্তু শীতের তীব্রতা কয়েক গুণ হারে বাড়ছে। এই সময়টিতে আমরা লক্ষ্য করছি যে শীত প্রবণ জেলায় কিন্তু মানুষের যে নিম্ন আয়ের মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু রাতে এবং সকাল সময়টিতে আমরা লক্ষ্য করেছি। স্থানীয়রা বলছেন যে এই দুই সময়ের কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষরা চান একটি গরম উষ্ণতা, চান গরম ভালোবাসা। তারা দাবি জানিয়েন যে এই সময়টি যেহেতু দুর্ভোগের শিকার হচ্ছে, তারা বলছেন যেন সরকারিভাবে তাদের পাশে দাঁড়ানো হয় এবং শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন বলছেন যে এই জেলার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে গরম যে কাপড় রয়েছে, উষ্ণতার কাপড়, সেটা কিন্তু ইতিমধ্যে বিতরণের যে কার্যক্রম সেটা শুরু করেছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা কিন্তু গতকাল রাত থেকে লক্ষ্য করেছি যে রাতের বেলায় কিন্তু ঘন কুয়াশায় ঢেকেছিল চারপাশ। তবে এই সময়টিতে মানুষের যে উপস্থিতি সেটাও কিন্তু কম ছিল। একই সাথে বলে রাখি যে আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে সকালের সময়টিতে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা দিনমজুর মানুষ রয়েছে তারা কিন্তু এই সময়টিতে কাজের উদ্দেশ্যে বের হয়েছেন এবং কাজের উদ্দেশ্যে বের হয়ে কিন্তু এখানে দীর্ঘ অপেক্ষা করছেন। আমি বলে রাখি, আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় শহরের পুরাতন যে পঞ্চগড় রয়েছে, পঞ্চগড়ের চৌরঙ্গি যে মোড়টি রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে। ঠিক এখান থেকে কিন্তু আমরা লক্ষ্য করি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন ঢাকা থেকে, তারা এখানে এসে নামেন। তাদের সাথে আমরা কথা বলেছি যে অন্যান্য অঞ্চলের তুলনায় কিন্তু এই উত্তরের এই জেলায় যে শীতের তীব্রতা, সেটা যতই উত্তরবঙ্গে তারা প্রবেশ করছে শীতের তীব্রতা কিন্তু কয়েক গুণ হারে তারা বেশি বৃদ্ধি পাচ্ছে বলে এমনটি আমাদের জানিয়েছেন। তবে আবহাওয়া অফিস বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে যে শীতের তীব্রতা সেটা আরো কয়েক গুণ হারে বাড়বে বলে এমনটি আমাদের জানিয়েছেন। এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ময়মনসিংহে বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ। জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের 2টি ওয়ার্ডে 60 শয্যার বিপরীতে ভর্তি রয়েছে 5 গুণ রোগী। অতিরিক্ত রোগীর চাপ থাকায় সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। শিশুদের গরম কাপড় পরানোর পাশাপাশি ঠান্ডা এড়িয়ে চলা এবং কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে আনার পরামর্শ চিকিৎসকদের। শীতকালীন সবজি শিম আবাদ করে বড় ক্ষতির মুখে বরগুনার 3 শতাধিক কৃষক। গাছে ফুল আসার পরই ভাইরাসের আক্রমণে পাতা হলুদ হয়ে যায়। এতে অন্তত 8 কোটি টাকা লোকসানের শঙ্কায় চাষিরা। তাদের অভিযোগ, এমন দুঃসময়েও খোঁজ নিচ্ছে না কৃষি বিভাগ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 1.5 লাখ টাকা খরচ করে 90% জমিতে শিমের আবাদ করেছিলেন বরগুনার তালতলির কৃষক সেলিম ফকির। গাছে ফুল ধরার পরপরই ভাইরাসের আক্রমণে এখন দিশেহারা তিনি। এমন অবস্থা উপজেলার অন্তত 2.5 শতাধিক কৃষকের। তাদের অভিযোগ, শিমের চাষে বিপর্যয় নেমে এলেও সার্বিক সহযোগিতা করছে না কৃষি বিভাগ। এতে চলতি মৌসুমে বড় ধরনের লোকসানের শঙ্কা তাদের। ঔষধ কোম্পানি যে ঔষধ দিয়েছে আমাকে এতে আমরা লস, আমরা এই যে ঔষধ দিই এতে কোনো কাজ করে না। এই যে ভাইরাস লাগছে, কিন্তু আমরা সার ঔষধ তো সবাই যে নিজের গাড়িটা দিয়ে কোনো সরকার অনুদান পাই নাই। কোনো হেল্প পাওয়া যায় না, কোনো চেয়ারম্যান মেম্বার কোনো হেল্প করে না, কৃষক অফিসার তারা কোনো আমাদের হেল্প করতে আসে না। এবছর ভাইরাস লাগিয়া কৃষি ক্ষেত্রে আমরা নিঃস্ব হয়ে গেছি। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, কৃষকের ক্ষতি থেকে রক্ষা করতে সব ধরনের সহযোগিতা করছেন তারা। কৃষি বিভাগকে মাঠে পাঠিয়েছি, বিভিন্ন প্রকল্প আকার প্রদর্শনী আছে, প্রদর্শনী কয়েকজন কৃষককে দেওয়া যায়, সবাইকে দেওয়ার সুযোগ নেই। চাষির তুলনায় সংখ্যাটা কম আসে, যার জন্য সবাইকে আমরা এই কর্মসূচির আওতায় আনতে পারি না। এটা একটা আমাদের 1.5 দশকের বেশি সময় ধরে সমবায় পদ্ধতির মাধ্যমে সবজি চাষ করায় সওদাগরপাড়া গ্রামটি এখন সবজি গ্রাম নামে বেশ পরিচিত। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ব্যবসা সম্প্রসারণ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে যৌথ সভা করেছে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। বিকেলে সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রফতানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এ সময় সোনা মসজিদ মহদীপুর স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি বন্ধ থাকা কিছু পণ্যের সরবরাহ পুনরায় চালুর দাবি জানানো হয়।
এছাড়া ফল ও মশলা জাতীয় পণ্যের আমদানিও পুনরায় চালুর ব্যাপারে আলোচনা হয়। নওগাঁয় ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে গেছে অটোরিকশা, প্রাণ গেছে চালকের। সন্ধ্যায় নওগাঁ রানীনগর আঞ্চলিক মহাসড়কের আকন্দপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বর্জ্য বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে অটোরিকশাতে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় অটোরিকশা চালক মোতালেবের। গুরুতর আহত হন অটোরিকশার 4 যাত্রী। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া মানিকগঞ্জের ঘিওরে সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইছামতি নদীতে উল্টে পড়ে। এতে আহত হন ট্রাক চালক ও তার সহকারী। ঝিনাইদহে নিখোঁজের 8 ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে বাবার সঙ্গে পেঁয়াজের চারা রোপণে মাঠে যায় সোহাগ। এরপর থেকে নিখোঁজ ছিল সে। সারাদিন খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যায় একটি জমিতে মরদেহ দেখে থানায় জানায় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নেত্রকোনায় আগুনে পুড়ে গেছে একটি খামার ও ঘর। ভোরে সদর উপজেলার বড় কাইলাটি গ্রামে ব্রাদার্স খামারে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আগুনে পুড়ে মারা যায় 29টি ছাগল। অন্যদিকে একই গ্রামের আরেকটি আধা পাকা ঘরে আগুন লাগে, তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খুলনা মহানগরীতে অবৈধ নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণে অভিযান চালানো হয়েছে। বিকেলে খুলনা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে নেওয়ার বিধান রয়েছে। তবে নির্ধারিত সময় পার হলেও খুলনা নগরী শতভাগ পোস্টার মুক্ত না হওয়ায় অভিযান চালানো হয়। সিটি কর্পোরেশন বলছে, সোমবার দুপুরের মধ্যেই নগরীর সব নির্বাচনী পোস্টার অপসারণ করা হবে। খাগড়াছড়িতে ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 3 নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় যৌথভাবে ডেভিল হান্ট অভিযান চালানো হয়। আটককৃতদের একজনকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এবং অপর 2 জনকে শহরের শান্তিনগর ও কুমিল্লা টিলা এলাকা থেকে আটক করা হয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ 2 অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। নাক ডাকার চিকিৎসা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। স্লিপ সোসাইটি আয়োজিত 2 দিনের সম্মেলনে অংশ নেন দেশের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। শনিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্মেলনের উদ্বোধন হয়। বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ ক্ষেত্রে নাক ডাকার সমস্যা গুরুতর নয়। সচেতনতা ও চিকিৎসকের পরামর্শ নিলে এর সমাধান সম্ভব। নাক ডাকার সমস্যা থাকলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। সম্মেলনে নাক ডাকা প্রতিকারে আধুনিক ও প্রচলিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। বাংলাদেশে নাক ডাকে যে সকল রোগী আছে এবং রোগীগুলোর যে চিকিৎসা আছে, বিভিন্ন পদ্ধতি আছে, অর্থাৎ ঔষধের মাধ্যমে অথবা সার্জারির মাধ্যমে এই যে নাক ডাকা রোগীগুলোর চিকিৎসা করা সম্ভব, সেই সম্ভাব্য বিষয়গুলোকে আমরা আসলে তুলে ধরার জন্য আজকের এই সম্মেলন আমাদের, এটা 10 বছর যাবত চলছে। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। আহত হয়েছেন আরও অনেকে। এলোপাতারি গুলির ঘটনাকে অশুভ ইহুদি বিদ্বেষী তৎপরতা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। গুলির ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী। এ ঘটনায় বিশ্বজুড়ে ইহুদি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় সময় রোববার অস্ট্রেলিয়ার সিডনির বান্দাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা। ঘটে হতাহতের ঘটনা। 40 জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় 2000 মানুষ।
সিডনির জনাকীর্ণ বান্দাই সৈকতে এলোপাতারি গুলির ঘটনা অশুভ ইহুদি বিদ্বেষী তৎপরতা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেন, যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল সেই দিনেই অস্ট্রেলীয়দের লক্ষ্য করে সৈকতে এই হামলা হয়েছে। আলবানিজ আরও বলেন, এই হামলা সন্ত্রাসী ইহুদি বিদ্বেষী অশুভ তৎপরতা যা আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত এনেছে। এ ধরনের জঘন্য সহিংসতা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই বলেন তিনি। এদিকে নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গুলির ঘটনার পূর্ণ তদন্ত হবে বলেও জানান মিন্স। নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য মতে হামলায় জড়িত সন্দেহভাজন দুজন সম্পর্কে বাবা ও ছেলে। সিডনির পুলিশ কমিশনার বলেন, সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়েছে। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, হামলাকারীরা নিরাপত্তা সংস্থার নজরে ছিল কিনা এ বিষয়ে এখনই কিছু বলা সময়োপযোগী নয়। রোববার অস্ট্রেলিয়ার এই হামলার ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গোলাগুলির ঘটনার বরাত দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সন্দেহভাজনদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। হামলার পর নিউ ইয়র্ক, বার্লিন ও লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরে হানুকা অনুষ্ঠান ও ইহুদি উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিদেশে থাকা নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলার সতর্কতা জারি করেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। তীব্র ঝড় বৃষ্টিতে গাজায় ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবনগুলো। পানি জমে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে অস্থায়ী তাঁবু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এমন চলতে থাকলে দ্রুত বিভিন্ন রোগের সংক্রমণ বাড়বে গাজা উপত্যকায়। গাজাবাসীর মানবেতর জীবনযাত্রাকে আরও অসহনীয় করে তুলেছে শীতকালীন ঝড় বৃষ্টি। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে পানি ঢুকছে অস্থায়ী তাঁবুগুলোতে। এতে অনেকেই আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে, সেখানেও মিলছে না নিরাপত্তা। এর মধ্যেই কয়েক জায়গায় ভবন ধসের ঘটনাও ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হন। অন্তত 13টি ধসে যাওয়া ভবনে উদ্ধার কাজ চালায় নিরাপত্তা কর্মীরা। বৃষ্টি হলেই ঘরের ফাঁক ফোকর দিয়ে পানি আর ছোট ছোট পাথর ঢুকতে থাকে। এটা নিরাপদ নয়। যে কোনো সময় ভবন ধসে পড়বে, কিন্তু এখানে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, যাওয়ার কোনো জায়গা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, প্রবল বর্ষণে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় নিরাপদ বাসস্থানের অভাব ও অপর্যাপ্ত খাবার, পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনবহুল এলাকায় বসবাস সব মিলে গুরুতর পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত গাজায়। ফুসফুসজনিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়া ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে এই রোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় রসদের জোগান নেই উপত্যকাটিতে। ডব্লিউএইচওর দাবি, এখনও ত্রাণ পৌঁছানোয় বাধার মুখোমুখি হচ্ছেন তারা। বর্তমান পরিস্থিতিতে গাজায় মহামারী ঠেকাতে দ্রুত ত্রাণ সরবরাহ পুরোদমে শুরু করার আহ্বান সংস্থাটির। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কম্বোডিয়ার হামলায় 4 থাই সেনা নিহত হয়েছেন। রোববার সকালে উবন রাজচাথানি প্রদেশের চং আন মা এলাকায় সীমান্ত সংঘর্ষে এ হামলার ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতে থাইল্যান্ডের ত্রাট প্রদেশে কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ উপকূলীয় এলাকাতে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় রোববার ত্রাট প্রদেশের 5টি জেলায় কারফিউ জারি করে থাইল্যান্ড। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত পরিস্থিতি দিনকে দিন আরও অস্থিতিশীল হচ্ছে। রোববার সকালে উবন রাজচাতানি প্রদেশের চং আনমাই এলাকায় কম্বোডীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন থাই সেনা নিহত হন। চং আনমাই এলাকায় কম্বোডিয়া একাধিক হামলা চালিয়েছে বলে দাবি থাই সেনাদের। এসব অভিযানে গোলাবর্ষণ ও হাতবোমা ব্যবহারের অভিযোগ তাদের। নিহত থাই সেনাদের স্মরণে শোক মিছিল ও ধর্মীয় আচার পালন করা হয়। শনিবার রাতে থাইল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাট প্রদেশে গোলাগুলির শব্দ শোনা যায়। বিতর্কিত সীমান্ত এলাকায় কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ উপকূলীয় এলাকাতেও ছড়িয়ে পড়ে। থাই সেনাদের দাবি, তারা একটি সেতু ধ্বংস করেছে, যেটি ব্যবহার করে কম্বোডিয়া ওই এলাকায় ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাত। একই সঙ্গে কম্বোডিয়ার উপকূলীয় কো কং প্রদেশে আগে থেকে স্থাপন করা কামান লক্ষ্য করে হামলা চালায় থাই সেনা সদস্যরা। এ অবস্থায় রোববার কো কং সীমান্তবর্তী ত্রাট প্রদেশের কয়েকটি এলাকায় কারফিউ জারি করে থাইল্যান্ড। তবে পর্যটন দ্বীপ কো চ্যাং ও কোকুট কারফিউর আওতার বাইরে। এর আগে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় শাকীয় প্রদেশেও কারফিউ জারি করা হয়, যা এখনও বহাল রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন দুদেশ সংঘর্ষ বন্ধে সম্মত হয়েছে, তবে তা নাকচ করে দেয় থাইল্যান্ড কম্বোডিয়া। থাইল্যান্ড জানায়, সীমান্ত ও জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে, আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেয় কম্বোডিয়া।
গত সপ্তাহ থেকে থাইল্যান্ড কম্বোডিয়া তাদের 817 কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন স্থানে ভারী অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি গোলাবর্ষণ করছে। গত জুলাইয়ের সংঘর্ষের পর এটি সবচেয়ে তীব্র লড়াই। এতে সীমান্তের দুই পাশে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শিউলি রোজা, সময় সংবাদ। ফ্রান্সের সংক্রমিত গরু নিধন ঠেকাতে বিক্ষোভে নেমেছেন কৃষকরা। রোববার একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেন তারা। সম্প্রতি গরুর লাম্পি স্কিন ডিজিজ নামক এক মারাত্মক সংক্রামক রোগ ঠেকাতে গণহারে গবাদি পশু নিধনের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। তবে নিধনের পরিবর্তে টিকাদান কর্মসূচি আরও সহজ করা উচিত বলে জানান বিক্ষোভকারীরা। ফ্রান্সে মারাত্মক সংক্রামক রোগ ঠেকাতে গণহারে গবাদি পশু নিধনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন কৃষকরা। স্থানীয় সময় রোববার দেশটির পিরেনিস পর্বতমালার কাছের এক এলাকার একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেন তারা। D66 আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টর রেখে সড়ক বন্ধ করে দেন কৃষকরা। এ সময় তারা পথচারী ও গাড়ি চালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন। কৃষক ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সম্প্রতি ফ্রান্সের লাম্পি স্কিন ডিজিজ নামের ভাইরাসজনিত রোগের একাধিক প্রাদুর্ভাব দেখা দেয় কর্তৃপক্ষ সংক্রমিত খামারের সব গরু নিধনের নির্দেশ দেয়। এই সিদ্ধান্তকে অতিরিক্ত ও অযৌক্তিক বলে দাবি করছেন কৃষকরা। তাদের অভিযোগ, পুরো খামারের গরু নিধনের মধ্যে সুস্থ পশু রয়েছে। গরু নিধনের পরিবর্তে টিকাদান কর্মসূচি আরও সহজ করা উচিত বলে জানান বিক্ষোভকারীরা। এরই মধ্যে ফ্রান্সের কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ট জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় 10 লাখ গরুকে লাম্পি স্কিন ডিজিজের টিকা দেওয়া হবে। তবে প্রশাসন জানায়, সংক্রমিত খামারে সম্পূর্ণ নিধন, টিকাদান এবং পশু চলাচলে বিধিনিষেধ একসঙ্গে কার্যকর না হলে রোগ নিয়ন্ত্রণ এবং গবাদি পশু রপ্তানি সম্ভব নয়। কৃষকদের বিক্ষোভের মধ্যেই সরকার ও খামারিদের মধ্যে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সেদিকে তাকিয়ে আছে দেশটির কৃষি খাত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যথাযথ ভাব গাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। দিবসটি উপলক্ষে আয়োজিত এই সভায় অংশ নিয়েছেন মিশনের সকল কর্মকর্তা কর্মচারী সহ দেশটিতে বসবাসরত অসংখ্য প্রবাসী বাংলাদেশি এবং সাংবাদিকরা। অনুষ্ঠানে 1971 সালের 14 ডিসেম্বরে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করেন উপস্থিত সকলে। বড়দিন উপলক্ষে ফিনল্যান্ড সেজেছে বর্ণিল আলো আর সাজসজ্জায়। হেলসিঙ্কি সহ সবগুলো শহরেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাস্তাঘাট থেকে শপিং মল, উৎসবের আমেজ সবখানে। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। ঐতিহ্যবাহী হেলসিঙ্কির সিনেট স্কোয়ারে নজর কাড়বে দীর্ঘাকৃতির ক্রিসমাস ট্রি। তার চারপাশে বসেছে জনপ্রিয় ক্রিসমাস মার্কেট। মিলছে ফিনিশ খাবার, হস্তশিল্প, উলের পোশাক আর নানা উপহার সামগ্রী। স্টলগুলোতে তুলে ধরা হয়েছে প্রাচীন সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ভিড় জমাচ্ছেন এই মার্কেটে। তীব্র শীত উপেক্ষা করেই উৎসবে মেতেছেন শহরবাসী। বড়দিন ঘিরে শহরের প্রতিটি শপিং মল সেজেছে বর্ণিল আলোয়। ভিন্ন ভিন্ন থিমে তুলে ধরা হচ্ছে বড়দিনের গল্প। একই সঙ্গে বিভিন্ন আয়োজনে ফুটিয়ে তোলা হয়েছে ফিনল্যান্ডের প্রাচীন সংস্কৃতি। শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে ক্রিসমাস ট্রি ও জিঞ্জার ব্রেড ভিলেজ, যা পরিবারের ছোট সদস্যদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী কার্টুন চরিত্র মুমিনও জায়গা করে নিয়েছে বড়দিনের আয়োজনে। হেলসিঙ্কির স্টকম্যান শপিং মলে চলছে মুমিন সিরিজের নির্বাচিত পর্বের স্ক্রিনিং। কেনাকাটা ও ঘুরে বেড়ানোর ফাঁকে সন্তানদের নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন অভিভাবকরা। সবচেয়ে বড় আকর্ষণ এবং উৎসবের রং বাড়িয়েছে ঐতিহাসিক আলেকজান্ড্রারিন কাতু লাইটিং। সিনেট স্কোয়ার থেকে মানার হেইমেন দিয়ে পুরো সড়কে বসানো হয়েছে নান্দনিক আলোকসজ্জা। প্রতিদিনই এই আলো দেখতে হাজারো মানুষ ভিড় করছেন। শীতের দীর্ঘ অন্ধকারকে পেছনে ফেলে হেলসিঙ্কির রাস্তায় ছড়িয়ে পড়া এই আলোই বড়দিনের উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা। ক্রিসমাসের ঝলমলে আলো, সাজসজ্জা আর ব্যস্ত শপিং মল, অন্যরকম এক আবহ তৈরি হয়েছে হেলসিঙ্কিতে। তাই তো বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষ আসছেন আনন্দ ভাগাভাগি করতে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে শুরু হয়েছে 2 দিনব্যাপী বাংলাদেশ হেরিটেজ উইকেন্ড ও ট্রেড ফেয়ার 2025।
বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রবাসী ও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও অর্থনীতির নতুন সম্ভাবনার সেতু বন্ধন আরও শক্তিশালী করার লক্ষ্যে 2 দিনব্যাপী মেলার আয়োজন করা হয় পূর্ব লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে। মেলায় তুলে ধরা হয় বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের দেশীয় পণ্য। স্থানীয় সময় শনিবার দুপুরে যৌথভাবে এই আয়োজনের উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এখানে সব পণ্যই বাংলাদেশের তৈরি, মেড ইন বাংলাদেশ। এটার পাশাপাশি আমাদের এখানে একটা আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে। এখানে বাংলাদেশের স্ট্রিট ফুড আছে, সিলেটি নাগরী স্ক্রিপ্ট আছে, বাংলাদেশের ক্যালিওগ্রাফি, বাংলা বর্ণমালার ক্যালিওগ্রাফি আছে এবং রিক্সা পেইন্টিং এর ওয়ার্কশপ রাখা হয়েছে। Celebrate our heritage and culture in Tower Hamlets and in the town hall. So I'm very grateful for that. এই আয়োজনের মাধ্যমে লন্ডনের বাংলা টাউন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ আরো গভীর হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইউরোপ থেকে শুরু করে লন্ডনের সব জায়গায় হচ্ছে বাংলাদেশি লেদারের একটা চাহিদা আছে, তো বাংলাদেশ থেকে এর জন্যই লেদারের উপরে আমরা সব নিয়ে এসেছি। এথনিক ভেল ইজ মাই ব্র্যান্ড, সো আমরা জুট নিয়ে কাজ করি, মেইনলি জুট হ্যান্ডব্যাগস, অ্যান্ড আমাদের জুট হ্যান্ডব্যাগস এর সাথে ক্রিসমাস ওয়াল হ্যাঙ্গিংসও আছে। দেশের যে বোনেরা, তাদের একটা স্বপ্ন থাকে যে তারা বাইরের দেশে তাদের প্রোডাক্টগুলো পাঠাবে, বাইরের দেশে তাদের প্রোডাক্টগুলো পরিচিত হবে, তো সেদিক থেকে অনেক অনেক উৎসাহ পাবে আমাদের এন্টারপ্রেনাররা। দাম কেন বেশি, এইটা কত দরদ দিয়ে এবং কত ইউনিক প্রোডাক্টগুলি তৈরি করা হয়, সেইটা দেখানোর জন্য আমরা সরাসরি উদ্যোক্তাদেরকে নিয়ে এখানে এসেছি। মেলায় বাংলাদেশ থেকে আগত উদ্যোক্তাদের পাশাপাশি অংশ নিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত নারী উদ্যোক্তারাও। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।